হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই গল্পটা রহস্যময় গল্প। গল্পটি ভালো লাগলে একটা কমেন্ট আর একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমার কাছে সর্বপ্রথম গল্পটি যায়। চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। শুনুন তাহলে। কুয়াশার চাদর ও হারানো গ্রাম। কুয়াশার চারদিকে মোড়া সেই নির্জন পাহাড়ি রাস্তাটা দিয়ে যখন রাত একটায় সন্তোষের গাড়িটা যাচ্ছিল, তখন চারপাশ ছিল নিশুতি রাতের মতো স্তব্ধ। ঘন কুয়াশায় হেডলাইটের আলো যেন পথ হারিয়ে ফেলছিল। সন্তোষ ছিল পেশায় একজন প্রত্নতত্ত্ববিদ। সে যাচ্ছিল মৃতপুরী নামে পরিচিত এক গ্রামে। জন বা অস্তিত্ব আধুনিক মানচিত্রে কোথাও পাওয়া যায়নি, অথচ কয়েকশো বছর পুরনো পুঁথিতে এর উল্লেখ ছিল। সন্তোষের সঙ্গী ছিল তার বন্ধু ও সহকারী তরুণ গবেষক অনিক। অনিকের চোখে ছিল উত্তেজনা, আর সন্তোষের চোখে এক পুরনো রহস্যের হাতছানি। গাড়িটা একটা পুরনো প্রায় ভেঙে পড়া লোহার গেটের সামনে এসে থামল। গেটটার একপাশে বড় বড় হরফে লেখা ছিল প্রবেশ নিষেধ, সরকারি সম্পত্তি। যদিও কোনো পাহারা ছিল না। ভিতরে প্রবেশ করে সন্তোষ দেখল গ্রামটি সত্যি অদ্ভুত। জীর্ণ বাড়িগুলো যেন সময়ের ভারে নুয়ে পড়েছে। প্রতিটি বাড়ির দেওয়ালে প্রাচীন কোনো শিল্পকর্মের ভগ্নাংশ, আর বাড়ির সামনে পড়ে আছে মানুষের পুরনো ব্যবহৃত জিনিসপত্র, যা দেখে মনে হয় যেন বাসিন্দারা হঠাৎই সবকিছু ফেলে চলে গেছে। মনে হচ্ছিল যেন একটা চলমান জীবন হঠাৎই থেমে গেছে। অনেক ফিসফিস করে বলল, সন্তোষদা, এখানে কেউ নেই? সন্তোষ টর্চের আলোয় চারপাশ দেখতে দেখতে বলল, সেটাই তো রহস্য অনেক। গত ৫৫০ বছর ধরে এই গ্রামে প্রবেশ করেনি। পুঁথি বলছে গ্রামের লোকেরা এক রাতেই অদৃশ্য হয়ে গিয়েছিল। তারা গ্রামের কেন্দ্রে পৌঁছল। সেখানে ছিল একটি বিশাল ধ্বংসপ্রায় মন্দির, যার মূল চূড়াটি আংশিক ভেঙে গিয়েছিল। মন্দিরের ভেতরে ঢুকে তারা দেখতে পেল মাঝখানে একটি বিশাল কালো পাথর, যা অদ্ভুত লিপি দিয়ে খোদাই করা। এইটাই সেই অভিশাপের শিলা, প্রায় চিৎকার করে উঠল সন্তোষ। পুঁথিতে বলা আছে এই শিলা নাকি গ্রামের মানুষদের ওপর এক অভিশাপ এনেছিল, যার ফলে তারা... কথা শেষ না হতেই অনেক চমকে উঠল। মন্দিরের কোণ থেকে একটা ক্ষীণ কান্নার মতো শব্দ ভেসে এলো। তারা দুজন টর্চ ঘুরিয়ে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। সন্তোষ অনিককে শান্ত করে শিলাটির দিকে মনোযোগ দিল। সে তার ক্যামেরা বের করে শিলাটির লিপিগুলো দ্রুত ছবি তুলতে শুরু করল। লিপিগুলো ছিল এমন একটা ভাষায় যা বিলুপ্ত হয়ে গেছে। হঠাৎই মন্দিরের বাইরে একটি পায়ের আওয়াজ শোনা গেল, শুকনো পাতার ওপর হাঁটার শব্দ। শব্দটা ক্রমে মন্দিরের দিকে এগিয়ে এলো। সন্তোষ ফিসফিস করে বলল, এত রাতে কে হতে পারে? শব্দটা দরজার কাছে এসে থেমে গেল। সন্তোষ টর্চ নিভিয়ে দিলেন। শ্বাসরুদ্ধকর নীরবতা। এরপর একটা অস্পষ্ট ভারী নিঃশ্বাস ফেলার শব্দ শোনা গেল, যা যেন কোনো মানুষের নয়। বাতাস ভারী হয়ে এলো, এক অদ্ভুত পচা গন্ধ আর শ্যাওলার গন্ধে। অনেক ভয়ে কেঁপে উঠে সন্তোষের হাত চেপে ধরল। তাদের মাথার ওপর দিয়ে কড় কড় করে পুরনো মন্দিরের কাঠ ফাটার শব্দ হলো। আস্তে আস্তে দরজার ফাটল দিয়ে একটা ছায়া দেখতে পেল তারা। ছায়াটা ছিল অস্বাভাবিক লম্বা এবং রোগা, যেন কোনো স্কেলিটাল অবয়ব। ছায়াটা হঠাৎ করে ঘরের ভেতর ঢুকে এলো। সন্তোষ টর্চের আলো জেলে সরাসরি সেই অবয়বের উপর ফেললেন। যা দেখলেন তাতে তাদের মেরুদণ্ড হিম হয়ে গেল। সেটা কোনো ভৌতিক ছায়া ছিল না, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল দৃশ্যটা। আলোর ঝলকানিতে তারা দেখল সেটা একজন মানুষ, তবে সেই মানুষটির চামড়া শুকনো গাছের ছালের মতো, চোখগুলো কোটরাগত, এবং তার পরনে ছিল শতছিন্ন পুরনো দিনের পোশাক। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। সে যেন জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার হাতে ছিল একটা পুরনো মূর্ছে পড়া কুঠার। সেই মানুষটি এক পা তাদের দিকে এগিয়ে এলো, কোনো শব্দ না করে। সন্তোষ টর্চের ফ্ল্যাশ মারলেন। তীব্র আলোয় মানুষটি এক মুহূর্তের জন্য থেমে গেল। এই সুযোগে সন্তোষ শিলাটির দিকে তাকিয়ে শেষ শ্লোকটি পড়ে ফেললেন। তার চোখ কপালে উঠল। শেষ শ্লোকটিতে লেখা ছিল, যে এই শিলা স্পর্শ করিবে সে চিরতরে এই গ্রামের নীরব প্রহরী। সকালে যখন সূর্য উঠল, তখন তারা প্রায় ৫০ কিলোমিটার দূরে একটি ছোট শহরের ধর্মশালায় আশ্রয় নিয়েছে। সন্তোষের হাতে এক কাপ গরম চা, কিন্তু তার চোখ এখনও ক্লান্তিতে লাল। পাশে বসা অনিক তখনও থরথর করে কাঁপছে, আর বারবার তার হাত দেখছে। সেই মাটির পাত্রটা স্পর্শ করার পর থেকেই তার হাতে একটা শীতল, অদ্ভুত শিরশিরানি অনুভূত হচ্ছে।
সন্তোষ অনিকের দিকে তাকিয়ে বললেন, অনিক, মন শক্ত করো। যা ঘটেছে তা আমাদের সমস্ত বিজ্ঞান আর যুক্তির বাইরে। এখন আমাদের একমাত্র কাজ হল সেই পুঁথি এবং শিলালিপিগুলোর অর্থ উদ্ধার করা। অনিক মাথা নেড়ে বলল, সন্তোষদা, আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে বদলে যাচ্ছি। আমার খুব শীত করছে, অথচ এখানে গরম। আমার মনে হচ্ছে যেন একটা দীর্ঘ নীরব ঘুম আমাকে ডাকছে। সন্তোষ তাকে সাহস দিলেন, কিন্তু তার নিজের মনেও ভয় ছিল। তিনি ক্যামেরার মেমোরি কার্ড বের করে ল্যাপটপে ঢোকালেন। শিলালিপির প্রথম দিকের ছবিগুলো বেশ স্পষ্ট। প্রথম 3টি শ্লোকের অর্থ তিনি আগেই উদ্ধার করেছিলেন, যা গ্রামের সমৃদ্ধি এবং শেষে ধ্বংসের কথা বলে। কিন্তু শেষ শ্লোকটি, সেটাই ছিল আসল রহস্য। তিনি আবার শিলালিপিটি বিশ্লেষণ করতে শুরু করলেন। যে এই শিলা স্পর্শ করিবে সে চিরতরে এই গ্রামের নীরব প্রহরীতে পরিণত হইবে, আর তাহার শেষ স্মৃতিগুলি এই মন্দিরের দেওয়ালে মিশিয়া যাইবে। সন্তোষ হঠাৎ আঁতকে উঠলেন। শিলালিপির শেষ ছবিতে একটি প্রতীক দেখা যাচ্ছে, যা আগের রাতে তিনি দেখতে পাননি। প্রতীকটি ঠিক স্পর্শ শব্দটি লেখার পরে খোদাই করা ছিল। প্রতীকটি ছিল একটি শিকড়ের মতো দেখতে, জটিল নকশা, যা মাটির পাত্রের আকারের সাথে হুবহু মিলে যাচ্ছিল। বুঝতে পেরেছি। সন্তোষ প্রায় চিৎকার করে উঠলেন, অভিশাপটা শিলা স্পর্শ করলেই লাগে না। অভিশাপটা লাগে সেই মাটির পাত্র বা স্মৃতি আধার স্পর্শ করলে, যা মন্দিরের ভেতরে রাখা ছিল। সেই পাত্রে গ্রামবাসীদের শেষ স্মৃতিগুলো জমা করা ছিল, আর সেটা স্পর্শ করার ফলে সন্তোষ দ্রুত অনিকের দিকে তাকালেন। অনিকের চোখগুলো এখন কেমন যেন নিষ্প্রভ, কোটরাগত দেখাচ্ছে। তার চামড়ার রঙও যেন কিছুটা হলদেটে হয়ে গেছে। অনিক, তুমি কি কিছু ভুলে যাচ্ছ? অনিক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বিভ্রান্ত স্বরে বলল, আমরা কি কাল রাতে এখানে এসেছি? আমি তো মনে করতে পারছি না। মনে হচ্ছে আমি যেন খুব পুরনো কিছু স্বপ্ন দেখছিলাম। সেই মন্দির, ওই লোকটা। সন্তোষের বুক কেঁপে উঠল। অভিশাপ কাজ করতে শুরু করেছে। অনিকের স্মৃতিগুলি ধীরে ধীরে মুছে যাচ্ছে, আর সে পরিণত হচ্ছে গতরাতে দেখা সেই নীরব, স্মৃতিহীন প্রহরীর মতো এক অভিশাপগ্রস্ত সত্তায়। সন্তোষ জানতেন তাকে দ্রুত কিছু করতে হবে। পুঁথিতে নিশ্চয়ই এর মুক্তির উপায় লেখা আছে। তিনি দ্রুত তার পুরনো পুঁথিটা খুললেন। পুঁথির শেষ পাতায় একপাশে ছোট করে লেখা ছিল একটি অদ্ভুত প্রক্রিয়া। অভিশাপ ঘুচাইবার একমাত্র পথ, অন্ধকার ফুরাইবার আগে সেই স্মৃতি আধারকে শিলাতলে পুনরায় স্থাপন করিতে হইবে, এবং একজন সম্পূর্ণ স্মৃতিভ্রষ্ট না হওয়া পর্যন্ত তাহা হইতে মুখ ফিরাইতে নাই। অর্থাৎ সূর্য ওঠার আগে তাদের পাত্রটিকে তার জায়গায় রাখতে হতো, কিন্তু তারা তো সূর্য ওঠার বহু আগেই গ্রাম ছেড়ে পালিয়ে এসেছে। এখন শুধু একটাই পথ খোলা, দ্বিতীয়বার গুপ্ত তীর্থে যাওয়া। কিন্তু অনিক ইতিমধ্যেই তার স্মৃতি হারাতে শুরু করেছে। অনিক, আমাদের আবার যেতে হবে। সন্তোষের গলায় দৃঢ়তা। অনিক শূন্য দৃষ্টিতে বলল, কোথায়? আমার মনে নেই কেন? সন্তোষ তাকে টেনে তুললেন। তারা ধর্মশালা থেকে আবার সেই পাহাড়ি রাস্তার দিকে রওনা হলেন। এবার দিনের আলোয়, কিন্তু পথ যেন আরও ভয়ঙ্কর। যখন তারা সেই গেটের কাছে পৌঁছাল, তখন দুপুর। কিন্তু অদ্ভুত ব্যাপার, গ্রামটিকে দিনের আলোয় দেখলেও কেমন যেন নিষ্প্রভ, কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে। তারা যখন মন্দিরের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ অনিক থেমে গেল। সন্তোষদা, আমার মনে হচ্ছে আমি যেন আমার পুরনো বাড়িটা চিনতে পারছি। অনিক এক বিধ্বস্ত বাড়ির দিকে আঙুল দেখিয়ে বলল। সন্তোষের হৃদস্পন্দন বেড়ে গেল। তোমার বাড়ি? হ্যাঁ, অনিক ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে আমি যেন ছোটবেলায় এই বাড়িতে খেলা করতাম। আমি যেন দেখতে পাচ্ছি মায়ের মুখ, বাবা কুয়ো থেকে জল তুলছেন। আসলে অনিকের স্মৃতি মুছে গিয়ে সেখানে গ্রামের কোনো এক হারানো বাসিন্দার স্মৃতি প্রতিস্থাপিত হচ্ছিল। সে এখন আর অনিক নেই, সে ধীরে ধীরে সেই গ্রামের অভিশাপগ্রস্ত স্মৃতিতে মিশে যাচ্ছে। সন্তোষ তাকে জোর করে মন্দিরের দিকে টেনে নিয়ে গেলেন। ভেতরে সেই কালো শিলাটি ঠিক তেমনই আছে, কিন্তু তাদের আনা স্মৃতি আধার, মাটির পাত্রটি তো তাদের কাছে নেই। তারা ভুল করে সেটা মন্দিরে ফেলে এসেছিলেন। সন্তোষ দ্রুত চারপাশে পাত্রটি খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও সেটা নেই। হঠাৎ মন্দিরের প্রবেশদ্বারে একটা ছায়া দেখা গেল। সেটা ছিল গতরাতের সেই দীর্ঘদেহী প্রহরী। কিন্তু সে একা নয়, তার পাশে আরও কয়েকটি অস্পষ্ট ছায়ামূর্তি ধীরে ধীরে জড়ো হচ্ছে, যেন সবাই অভিশাপের নতুন শিকারকে নিতে এসেছে। আর ঠিক সেই মুহূর্তে অনিক সন্তোষের হাত ছেড়ে দিল। তার চোখ দুটো স্থির, তার মুখে কোনো অনুভূতি নেই।
সে হাত বাড়িয়ে মন্দিরের একটি ভাঙা দেওয়ালে রাখা একটি পুরনো কুঠার তুলে নিল। অনিক, এখন যে আর অনিক নেই, সে ঘুরে দাঁড়াল এবং তার বন্ধু, তার গবেষক সঙ্গীর দিকে সেই কুঠার উঁচিয়ে ধরল। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক নীরব শূন্য প্রতিজ্ঞা। প্রহরী, বিশ্রাম চাই। এক বিকৃত পুরনো কণ্ঠস্বর অনিকের মুখ থেকে বেরিয়ে এল। সন্তোষ চিৎকার করে উঠলেন, কারণ তিনি বুঝতে পারলেন অভিশাপের শিলা নয়, তার বন্ধুকেই এখন স্মৃতি আধার হিসেবে ব্যবহার করা হয়েছে। অনিক এখন সেই গ্রামের পরবর্তী নীরব প্রহরী। সন্তোষকে যদি বাঁচতে হয়, তাহলে হয় তাকে অনিককে ধ্বংস করতে হবে, নয়তো নিজেই তার শিকার হতে হবে। গুপ্ততীর্থের সেই মন্দির যেন আবার জীবন্ত হয়ে উঠল এক নতুন সন্ত্রাস। আপনার অনুরোধে আমি দ্বিতীয় পর্বের পরের অংশ থেকে গল্পটি শুরু করছি। কুয়াশার চাদর ও হারানো গ্রাম, তৃতীয় পর্ব, চূড়ান্ত শিকার। মন্দিরের অভ্যন্তরে দিনের আলোতেও এক ভয়ঙ্কর অন্ধকার বিরাজ করছে। সন্তোষের সামনে দাঁড়িয়ে আছে অনিক, কিন্তু সে আর তার বন্ধু নয়, সে এখন অভিশাপের বশবর্তী হয়ে গ্রামের নীরব প্রহরীতে রূপান্তরিত হয়েছে। তার হাতে পুরনো কুঠার, আর তার চোখে শূন্যতা, যেমনটা ছিল গতরাতে দেখা সেই মানুষটির চোখে। প্রহরী, বিশ্রাম চাই। অনিকের মুখ থেকে বেরোনো পুরনো কণ্ঠস্বর মন্দিরের দেওয়ালে প্রতিধ্বনিত হল। সন্তোষ পিছিয়ে গেলেন। তার মনে পড়ল পুঁথির সেই কথাগুলি, একজন সম্পূর্ণ স্মৃতিভ্রষ্ট না হওয়া পর্যন্ত তাহা হইতে মুখ ফিরাইতে নাই। অর্থাৎ অভিশাপের শিকারকে সজাগ রাখা প্রয়োজন ছিল, কিন্তু তিনি তা পারেননি। অনিক এক পা দু পা করে সন্তোষের দিকে এগিয়ে এল। তার প্রতিটি পদক্ষেপে যেন চাপা পড়ে থাকা শত শত বছরের ক্ষোভ আর নীরবতা প্রকাশ পাচ্ছিল। অনিক, শোনো, এটা তুমি নও। সন্তোষ ব্যাকুলভাবে চিৎকার করলেন, আমরা এই অভিশাপ ভাঙব, আমরা সেই পাত্রটা খুঁজে বের করব। কিন্তু অনিকের কানে সেই কথা পৌঁছাল না। সে তার নিজের স্মৃতি ভুলে গেছে, সে এখন কেবল সেই প্রাচীন অভিশাপের দাস। ঠিক সেই সময় প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা বাকি ছায়ামূর্তিগুলোও ধীর পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে শুরু করল। তাদের অবয়ব অস্পষ্ট, কিন্তু উদ্দেশ্য স্পষ্ট, তাদের নতুন সঙ্গীকে সাহায্য করা এবং বহিরাগতকে শেষ করা। সন্তোষ দ্রুত চারপাশে তাকালেন। পালানোর কোনো পথ নেই। মন্দিরটি ঘিরে ফেলেছে অতীতের শিকার হওয়া মানুষেরা, যারা এখন জীবন্ত কঙ্কালের মতো প্রহরীর দল। তিনি চোখে মুখে ভয় না দেখিয়ে নিজেকে শান্ত করলেন। প্রত্নতত্ত্ববিদ হিসেবে তার বছরের পর বছর ধরে সঞ্চিত জ্ঞান এখন তার একমাত্র অস্ত্র। তিনি সেই কালো শিলাটির দিকে তাকালেন। যদি পাত্রটি না থাকে, তবে এই অভিশাপকে উল্টানোর কোনো বিকল্প ব্যবস্থা কি পুঁথিতে ছিল? তিনি চিৎকার করে অনিকের দিকে তাকিয়ে বললেন, অনিক, তোমার মায়ের নাম কি ছিল? তোমার ছোটবেলার পোষা বেড়ালের নাম কি ছিল? এই আকস্মিক ব্যক্তিগত প্রশ্নে অনিকের শরীর এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার মুখে এক ক্ষণিকের জন্য দ্বিধা দেখা গেল, যেন তার পুরনো সত্তা লড়াই করার শেষ চেষ্টা করছে। কিন্তু পরক্ষণেই সেই শূন্য দৃষ্টি ফিরে এল। আমার স্মৃতি নেই। তার কণ্ঠে এবার ক্রোধের সুর। সে কুঠার তুলে সন্তোষের দিকে ঝাঁপিয়ে পড়ল। সন্তোষ মুহূর্তের মধ্যে ডান দিকে সরে গেলেন। কুঠারটি তীব্র শব্দ করে কালো শিলার গায়ে আঘাত হানল। ক্র্যাক! শিলাটির গায়ে একটি বড় ফাটল দেখা গেল, আর সেই ফাটল থেকে বের হতে শুরু করল ঘন কালো ধোঁয়া, যা তীব্র দুর্গন্ধ আর ক্ষণে ক্ষণে ঝলসে ওঠা আলোর মিশ্রণ। শিলাটিকে আঘাত করার সঙ্গে সঙ্গে বাকি প্রহরীরা এক বিকট নীরব চিৎকারে স্থির হয়ে গেল, যেন তাদের চলার শক্তি থেমে গেছে। সন্তোষ দেখলেন সেই কালো ধোঁয়ার ভেতরে এক মুহূর্তের জন্য অস্পষ্টভাবে ভেসে উঠল অসংখ্য মুখ। বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ, সকলেই যেন যন্ত্রণায় চিৎকার করছে। এই ধোঁয়াই ছিল এই গ্রামের বাসিন্দাদের স্মৃতি, যা শিলাটি বছরের পর বছর ধরে আটকে রেখেছিল। শিলাটি অভিশাপের মূল উৎস। সন্তোষ বুঝতে পারলেন পাত্রটি ছিল কেবল স্মৃতি শোষণের মাধ্যম। তিনি দ্রুত সেই কুঠারটি তুলে নিলেন, যা অনিক ফেলে দিয়েছিল। তার মনে কোনো দ্বিধা ছিল না। তার বন্ধুকে বাঁচাতে হলে এই অভিশাপকে চিরতরে শেষ করতে হবে। তিনি কুঠার নিয়ে সজোরে সেই ফাটলের মাঝ বরাবর আঘাত করলেন। ভুম! এক ভয়ঙ্কর শব্দ হল। কালো শিলাটি মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল, এবং সেই সঙ্গে মন্দিরটি কেঁপে উঠল, যেন ভূমিকম্প হচ্ছে। শিলাটি ভাঙার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়াটা তীব্র বেগে মন্দিরের বাইরে কুয়াশার মধ্যে মিশে গেল।
আর মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা সমস্ত প্রহরীর দল গত রাতের সেই দীর্ঘদেহী মানুষটি এবং বাকি ছায়ামূর্তিগুলো 1 সেকেন্ডের মধ্যে ধূলিকণায় পরিণত হল। অনিক তার হাতে ধরা কুঠার নিয়ে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। কুঠারটি তার হাত থেকে পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে সন্তোষের দিকে তাকাল। তার চোখে আর শূন্যতা নেই, ফিরে এসেছে ভয় এবং বিভ্রান্তি। সন্তোষদা, কি হল? আমার মাথাটা বড্ড ভারী লাগছে। আমরা কোথায়? সন্তোষ দৌড়ে গিয়ে অনিককে জড়িয়ে ধরলেন। আমরা জিতে গেছি অনিক। অভিশাপ ভেঙে গেছে। তারা দুজন ধীর গতিতে মন্দির থেকে বেরিয়ে এলেন। গ্রামটি এখন সম্পূর্ণ নিশ্চুপ, কিন্তু আগের মতো ভয়ঙ্কর বা কুয়াশাচ্ছন্ন নয়। শিলাটি ভাঙার সঙ্গে সঙ্গে গ্রামের ওপর চেপে বসা শত বছরের অভিশাপের ভার যেন সরে গেছে। তারা যখন গাড়ি নিয়ে আবার সেই গেট পেরোচ্ছিলেন, তখন সন্তোষ পেছনের আয়নায় তাকালেন। দেখলেন গ্রামের ঠিক কেন্দ্রে যেখানে মন্দির ছিল, সেখানে এখন শুধু ভাঙা পাথরের স্তূপ। কিন্তু সেই স্তূপের পাশে একটি নতুন চারাগাছ ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, যেন নতুন জীবনের আগমন বার্তা। তারা কুয়াশার চাদর ভেদ করে বেরিয়ে এলেন, কিন্তু তাদের মনে সেই রাত্রের স্মৃতি চিরতরে গেঁথে রইল। তারা প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করতে গিয়েছিল, কিন্তু ফিরে এলো সেই প্রাচীন পুঁথির এক জীবন্ত ইতিহাস হয়ে। গল্পের সমাপ্তি।